নাহিদ সাহেবকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিলেন আল্লামা মামুনুল হক। আনুমানিক ৫০ দিন হয়েছে। এই ৫০ দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন বা আমাদের অন্তর্বর্তী সরকার আছেন তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে, এটা একদম স্পষ্ট। আর এই কমার পেছনে মেইন যে রিজনগুলো হচ্ছে, প্রধান এবং অন্যতম বিষয়টা হচ্ছে চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদের বয়স ২৫০ বছর, ৩০০ বছর, ৩৫০ বছর। ২৫০ বছর আগে ত্রিপুরা থেকে, কম্বোডিয়া থেকে, মঙ্গোলিয়া থেকে অথবা বার্মা থেকে আসলে অরিজিনাল আদিবাসী হয় না, হতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। পাচ্ছে এটা বন্ধ করতে হবে। এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। তাহলে আমাদের মিলনের জায়গা কোথায়? সূত্র হচ্ছে বাংলাদেশিতা। আমরা সবাই বাংলাদেশি। যে যেখান থেকে ২৫০ বছর আগে আসছেন, যে যেখান থেকে ত্রিপুরা থেকে আসছেন, যে যুদ্ধ থেকে পালায়া মায়ানমার থেকে, বার্মা থেকে আসছেন অথবা মঙ্গোলিয়া থেকে আসছেন, আপনারা সবাই এখন বাংলাদেশি। আপনারা শত শত বছর ধরে এখানে আছেন, অথবা আপনাদের জাতিসত্তার অধিকার আছে, আপনাদের নাগরিক অধিকার আছে। এই প্রত্যেকটা অধিকার আমরা স্বীকার করি এবং আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকারকে সিরিয়াসলি তদন্ত করে কোথায় কোথায় অন্যায্যতা হচ্ছে এটার সমাধান করতে হবে। যে সারা দুনিয়াতে আমরা দেখেছি যে এই জাতিগত বিভেদ এবং যে টেনশনগুলো আছে এগুলোকে যুদ্ধ করে, মারামারি করে, সামরিক বাহিনীর অস্ত্র দিয়ে এটা সমাধান হবে না। এটা সমাধান হচ্ছে রাজনৈতিক প্রসেসে প্রত্যেক সম্প্রদায়ের সাথে আলাপ আলোচনা করে কার কোথায় ক্ষোভ আছে, বঞ্চনা আছে, না পাওয়ার কষ্ট আছে, সেই কষ্টগুলোকে অ্যাড্রেস করতে হবে। এই জন্য আমরা দাবি করছি আজকের এবি পার্টির তরফ থেকে যে একটা ট্রুথ। উপদেষ্টা নাহিদ সাহেবকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিলেন আল্লামা মামুনুল হক। কেন দিলেন কথাগুলো বলবো, তার আগে একটা কথা বলি আপনাদের। আমরা যারা এই সোশ্যাল মিডিয়াতে কথা বলি, দেখবেন আমি পিনাকি দাদার কথা বলি। পিনাকি দাদার কিন্তু অনেক ফলোয়ার ফেসবুকে, মেবি 1 মিলিয়ন ফলোয়ার থাকার পর সে যদি কোনো একটা পোস্ট করে, এই পোস্টে কিন্তু ভিডিও যদি পোস্ট করে, এই ভিডিওর ভিউ কিন্তু হয় না। কেন ভিউ হয় না? কারণ 1 মিলিয়ন ফলোয়ার থাকলে তো মিনিমাম না হলে ৫-৭ লাখ ভিউ হওয়ার কথা। ভিউ কেন হয় না? কিন্তু এর বিপরীতে দেখেন, বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে ওদের ফলোয়ার ১ লাখ ১.৫ লাখ, কিন্তু ওদের প্রতিটা ভিডিওতে ভিউ হচ্ছে 1 মিলিয়নের উপরে, 1 মিলিয়ন 2 মিলিয়ন, মানে এরকম ভিউ আছে, ভিউর উপরেই আছে। তো প্রশ্ন জাগতেই পারে যে তাহলে তাদের ভিডিওর ভিউ নাই কেন? এখন তো শেখ হাসিনা নাই, তারপরেও কেন ভিউ নাই? দেখেন, আমি বলি, আমরা শেখ হাসিনার পতনের আগে যারা এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি, বিভিন্ন অনিয়ম তুলে ধরছি, আমাদের আইডিগুলাকে একদম ডাউন করে দেওয়া হয়েছিল। এবং এক প্রকার ফেস বোঝেন, যে আমাদের ফেস যদি ভিডিও ছাড়া এই ফেজেও ভিউ হয় না। যেমন পিনাকি দাদার ভিডিও অন্য পেজেও ছাড়লেও কিন্তু ভিউ হয় না। এই ফেস ব্যাপারটা আছে। নট অনলি পিনাকি দাদা, কনক সারাওয়ার, তারপরে সাইদ আলম ভাই, এদের সবার খেয়াল করবেন। সবার পেজটা ঘুরে দেখবেন যে এদের পেজে কিন্তু ভিউ নাই, কিন্তু এদের ফলোয়ার অনেক, কিন্তু ইউটিউবে ভিউ আছে। হ্যাঁ, ইউটিউব ব্যাপারটা তো আলাদা। এখন আপনাকে বুঝতে হবে ফেসবুকের যে ব্যাপারটা, ফেসবুকে বাংলাদেশে 4,47,00,000 ইউজার। এই 4,47,00,000 ইউজারের মাঝখান থেকে তো 1 মিলিয়ন ভিউ তো পাওয়ার কথা পিনাকি দাদার। কারণ পিনাকি দাদার যে কন্টেন্ট, ইলিয়াস ভাইয়ের যে কন্টেন্ট, ইলিয়াস ভাই তো পেজই ছিল না। ইলিয়াস ভাই তো মানে ফেসবুক পেজই ছিল না। লাস্টে মানে ফেসবুক পেজ একটা ক্রিয়েট করছিল মেবি 6-7 মাস আগে, তাতে কোনো পেজই ছিল না। তারপরে সাইদ আলম ভাই, যারাই আছে এদের কিন্তু আইডিতে ভিউ নাই। এই যে রিচগুলো ডাউন করে দেওয়া হয়েছে, ফেস নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে এবং অনেক আইডিকে মানে রেস্ট্রিকশন দিয়ে রাখছে। এখন আল্লামা মামুনুল হকের ব্যাপার থেকে শুরু করে যারা শেখ হাসিনার জন্য হুমকির কারণ ছিল, যারা শেখ হাসিনার বিরুদ্ধে অলওয়েজ প্রতিবাদ করছে, এই মানুষগুলার ফেসটাকে এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। এরা কথা বললে কিন্তু দেখবেন এদের ফেসবুকেও ভিউ হয় না, ইউটিউবে ভিউ হয় না, বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের বাইরে হয়। কারণ বাইরে তো রেস্ট্রিকশন করে নাই, মানে ফেস তো নিষেধাজ্ঞা বাইরে দেয় নাই, এইখানে দিছে বাংলাদেশে। এখন আল্লামা মামুনুল হক বলছে। এখন আমি শুধু আল্লামা মামুনুল হকের পক্ষে কথা বলবো না, আমার কথা হচ্ছে বাংলাদেশে যারা এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সোশ্যাল মিডিয়াতে,
তাদের আইডিগুলো আপনাদের দেখা উচিত। নাহিদ সাহেব, আমি আপনাকে বলতেছি, আপনাকে কিন্তু এই আইডিগুলো দেখা উচিত যে এই আইডিগুলোর সমস্যা কি, এই আইডিগুলার কেন ভিউ হচ্ছে না, শেখ হাসিনা কি এমন করে গেছে যে ভিউ হচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু ফার্স্টে দেখা উচিত ছিল আপনাদের। যদিও আজ পর্যন্ত আপনারা যারা উপদেষ্টা আছেন সেভাবে এই যে আমাদের যে মানে বিপ্লবী যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, হুমকি ছিল, আমাদের যে পিনাকি দাদা, ইলিয়াস ভাই, কনক সারোয়ার, সাইদ আলম থেকে শুরু করে যারাই, মুশফিক ফজল আনসারি ভাই তো বাংলাদেশে গেছে, এদেরকে নিয়ে কিন্তু আপনাদের প্রথমেই কথা বলা দরকার ছিল। কারণ একটা কথা বলি যে বাংলাদেশের সব টিভি চ্যানেল শেখ হাসিনাকে তেলমারা নিয়ে ব্যস্ত ছিল, তখন কিন্তু স্বাধীন বাংলার বেতার কেন্দ্র হিসেবে কাজ করছিল কিন্তু এরা। এটা ভুলে গেলে চলবে না। এই মানুষগুলা কিন্তু মানে বাংলাদেশের মানুষকে সঠিক তথ্যগুলো জানাইছে, সঠিক তথ্যগুলো জানানোর চেষ্টা করছে। তারপরেও এই মানুষগুলোর তথ্য যেন বাংলাদেশের জনগণের কাছে না পৌঁছায়, এই জন্য তাদের ফেস নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। মানে তারা ভিডিও দিলে তাদের ভিউ না হয়, মানুষ জানতে পারবে না সঠিক তথ্য। এরা শেখ হাসিনার হুমকির কারণ ছিল। এটা তো আপনাদের বোঝা উচিত যে এখন তো শেখ হাসিনা নেই, তাদের এই জিনিসগুলো সলভ করা উচিত। আল্লামা মামুনুল হক কেন বলবে? আল্লামা মামুনুল হক এটা বলতেছে তার ফেস নিষেধাজ্ঞা দিয়ে রাখছে এবং অনেক আইডি রেস্ট্রিকশন করে দিছে। এইগুলার থেকে উঠাই দিতে বলছে, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আল্লামা মামুনুল হক। তার কেন বলতে হবে? আপনি যেহেতু এই দায়িত্বটা নিয়েছেন, আপনার এখানে দেখতে হবে না? আপনাকে এটা বুঝতে হবে ইয়াং জেনারেশন কি চায়। আমি তো জানি শেখ হাসিনার পতনের আগে আপনি পিনাকি দাদার ভক্ত ছিলেন, আমি তো এটা খুব ভালো করে জানি। আপনি ইলিয়াস ভাইয়ের ভক্ত ছিলেন, কারণ এই স্বৈরাচারীর বিরুদ্ধে কিন্তু এরাই কথা বলছে, আপনি তো পক্ষে ছিলেন। তাহলে আপনার তো ফার্স্টে এসে এই জিনিসগুলো দেখা উচিত ছিল। আনুমানিক 50 দিন হয়েছে। এই 50 দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন বা আমাদের অন্তর্বর্তী সরকার আছেন, তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে, এটা একদম স্পষ্ট। আর এই কমার পেছনে মেইন যে রিজনগুলো হচ্ছে, প্রধান এবং অন্যতম বিষয়টা হচ্ছে সমন্বয়করা ভাবছেন বা তাদের কথাবার্তাতে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেই জায়গাটাতে দ্বিমত পোষণ করছেন, যে তাদের কথাবার্তায় মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির শুধু ছাত্ররাই এই বৈষম্য বিরোধী আন্দোলন বা সারা বাংলাদেশে যেই সরকার পতন ঘটিয়েছে আওয়ামী লীগ সরকারে, সেটা শুধু তাদের ক্রেডিট। বাট এখন আমরা আস্তে আস্তে দেখছি বিএনপি বলছে তাদের ক্রেডিট, জামাত ইসলাম তো যে চমক দিছে ভাই, শিবিরের পোলাপাইন একটা অস্বাভাবিক চমক ছিল, পাশাপাশি হেফাজত ইসলাম তারা দাবি করছে আমরাও দাবিদার। তো এরকম নানান ইস্যুতে সমন্বয়কদের বিপরীতে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতারা কথা বলছেন। কেউ গুছিয়ে বলছেন, কেউ কৌশলে বলছেন, আবার কেউ সরাসরি বলছেন। বেসিক্যালি সরাসরি কথা বলেন, ডাইরেক্ট চেহারা টেহারার দিকে তাকায় না। তিনি হচ্ছেন মাওলানা মামুনুল হক। দর্শক, এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সরকারের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সমন্বয়ক ছিলেন, সমন্বয়ক থেকে সরাসরি সরকারের উপদেষ্টা। এই মুহূর্তে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন মোহাম্মদ নাহিদ, তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মাওলানা মামুনুল হক। মামুনুল হকের সাথে কি এমন ঘটলো যে নাহিদকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন? এমনকি এটাকে হালকা নেওয়ার কিছু নাই। হেফাজতের বা এই মুহূর্তে ইসলামিক যে দলগুলো আছে তাদের যে মাঠের উপস্থিতি, বিভিন্ন প্রোগ্রাম, সভা, সেমিনার, মোটামুটি আপনার এটা হালকা নেওয়ার সুযোগ নেই, ঠিক আছে? তো এখন কেন বাংলাদেশ খেলাফত মজলিসের এই মহাসচিব তাকে আলটিমেটাম দিলেন? আসুন দেখি ভেতরের গল্প কি। আর রাজধানীর শাহবাগ চত্বরে গতকালকে একটা প্রোগ্রামে মামুনুল হক বলছেন, তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করছি। আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? চিনেন না বলাটা তো ভুল হবে, মামুনুল হককে চিনে না। বাংলাদেশে আসলে এমন কোনো মানুষই নেই যারা ফেসবুক চালায়। তো তিনি বলছেন, আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে। আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যম, অনলাইন পোর্টাল রেস্ট্রিকশনের শিকার হয়েছে। আর আপনারা ওইখানে বসে বিলাসিতা করছেন। বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোনো চিন্তা আপনাদের মধ্যে দেখছি না। আপনারা উপদেষ্টা পরিষদ, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া। আমার এই বক্তব্যের 24 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। মানে সমন্বয়কদের বিরুদ্ধেই বা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেই মাঠে নামার ঘোষণা দিয়ে দিয়েছে মাওলানা মামুনুল হক। তিনি বলছেন, আন্দোলন সংগ্রামে আমরাও ছিলাম, আমরা রক্ত দিয়েছি, কারারুদ্ধ হয়েছি, অন্যায় অবিচারের শিকার হয়েছি, ষড়যন্ত্রের শিকার হয়েছি, যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনেও ছিলাম আমরা। এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই। আমাদের গায়ে পড়ে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান, তাহলে সেই পা ভেঙে গুড়িয়ে দিতে
এক মুহূর্ত আমরা বিলম্ব করব না। সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আমাদের উপেক্ষার ধারা অব্যাহত থাকলে আমরা বেশি দিন চুপ করে থাকবো না। শিক্ষা কমিশনে এদেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, না হলে শিক্ষা কমিশনের কোনো সুপারিশ মানা হবে না। এছাড়াও 2013 সালে আপনার যে হেফাজতে ইসলামের ঘটনাটা হয়েছে সেটা নিয়েও তদন্ত দাবি করছেন। তো সম্ভবত বিগত সরকার বা সামহাও এই সরকারই কিনা জানি না, তারা তো আসলোই মাত্র মাওলানা মামুনুল হকের কোনো ভিডিও আপলোড করলে রেস্ট্রিকশন আসছে, বা তার বক্তব্য যারা শেয়ার করছেন তারাও রেস্ট্রিকশন পাচ্ছেন। আবার সরকারও এগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নিয়ে রাখছেন ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার মাধ্যমে। সম্ভবত ওই বিষয়টা কি মাওলানা মামুনুল হক যেহেতু এখন নাহিদ এই মন্ত্রণালয়টার দায়িত্বে আছে, সো তাকে বিষয়টা নিয়ে হয়তো কথা বলেছেন, নাহিদ হয়তো বিষয়টা ফোকাস করেনি, যার কারণে আজকে এই বাঁকা অ্যান্সার আসছে। তো নাহিদের উচিত বিষয়টাকে হালকাভাবে না নিয়ে সলিউশন করা, কারণ হেফাজতে ইসলাম বড় কঠিন টিম, মাঠে নামলে কিন্তু খবর আছে, এটা বাস্তবই। দেখা যায় কি হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।